দিস ইজ লিটন কুমার দাস, যেটা আমরা দেখতে চাই। লিটন তার ফর্মে ব্যাক করেছেন, তার ওই মানসিক জায়গার স্থিরতার জায়গাটা এটা ফেরত এসেছে। এটা খুব আফসোস হচ্ছে আমার, খুব আফসোসটা এই কারণে হচ্ছে আপনি ফর্মে ফিরলেন তো ফিরলেন, একটু কটা দিন আগে ফর্মে ফিরলেন না কেন? ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্স বিপিএল টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহরুষ প্রত্যয় এবং আমার সাথে আছেন সৈয়দ আবিদ হোসেন সামি। সামি ভাই, প্রথম প্রশ্ন কি হবে আপনি হয়তো বুঝতে পারছেন, লিটন কুমার দাস। খুব আফসোস হচ্ছে আমার, খুব আফসোসটা এই কারণে হচ্ছে আপনি ফর্মে ফিরলেন তো ফিরলেন, একটু কটা দিন আগে ফর্মে ফিরলেন না কেন? ক্রিকেট যে একটা মনস্তাত্ত্বিক খেলা, ক্রিকেটে যে মানসিকতার জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন, ন্যাশনাল টিমের প্রেশারটা লিটনের মাথায় নাই, ডেলিভার করা শুরু করেছেন। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে ওই যে মনস্তাত্ত্বিক খেলা ক্রিকেট, তাকে প্রেশারলেস ক্রিকেট খেলতে দেওয়ার যে জায়গাটা, সেই প্রেশারলেস ক্রিকেট খেলতে দেওয়ার জায়গাটাতে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কতটুকু তাকে ভারমুক্ত রাখতে পেরেছিল। আপনি লিটন কুমার দাসের লাস্ট 20টা বা 25টা ইনিংসের আউট যদি একটু পর্যালোচনা করে দেখেন, তাহলে দেখবেন অফ স্ট্যাম্পের বাইরে বল লেগ সাইডে খেলতে গিয়ে একইভাবে বারবার তিনি আউট হয়েছেন। অফ স্ট্যাম্পের বাইরে বল হয় সুইপ করতে গিয়ে আউট হচ্ছেন, না হয় পুল করতে গিয়ে আউট হচ্ছেন। সেটাই লাস্ট 2 দিনের লিটনের ব্যাটিং দেখবেন, অফ স্ট্যাম্পের বাইরের বল কাট করছেন, স্কোয়ার ড্রাইভ করছেন। আমি ছোট্ট একটা পরিসংখ্যান দেই, যেহেতু কমেন্ট্রি করেছি দুটো দিনই, প্রথম 9 ওভার পর্যন্ত আমি কমেন্ট্রি করেছি, প্রথম 9 ওভার পর্যন্ত লিটন কুমার দাস কোনো সুইপ শট করেন নেই। সেগুলোকে অন ড্রাইভ করেছেন, সেগুলোকে কাভার ড্রাইভ করেছেন। সো দিস ইজ লিটন কুমার দাস, যেটা আমরা দেখতে চাই। প্রপার ক্রিকেটিং শটটা খেলা, তিনি আসলে ওই রকম ব্যাটসম্যান না যে ইম্প্রোভাইজিং শট খেলা ব্যাটসম্যান। তিনি নিজেও কিন্তু অনেক ইন্টারভিউতে বলেছেন যে তিনি ক্লাসিক্যাল ব্যাটসম্যান, ট্রিগার মুভমেন্টটা ভালো হতে হয়। এবং সমস্যার জায়গাটা হচ্ছে লিটন এতদিন টানা ম্যানুফ্যাকচার্ড শট খেলতেন। অ্যাঞ্জেলো ম্যাথিউসের এগেনস্টে অফ স্ট্যাম্পের এক হাত বাইরের বল সরে গিয়ে গ্লান্স করতে গিয়ে উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়েছেন। শ্রীলঙ্কার আরেকজন অফ স্পিনার, তাকে অফ স্ট্যাম্পের বাইরের বল সরে গিয়ে খেলতে গিয়ে উপরের দিকে উঠিয়ে দিয়েছেন। হার্দিক পান্ডিয়ার বল অফ স্ট্যাম্পের বাইরে এক হাত বাইরের বল লেগ সাইডে খেলতে গিয়ে আউট হয়েছেন। অজস্র এক্সাম্পল। কিন্তু এই দুইটা ইনিংসে কোনো লেগ সাইডে ওই স্কোয়ার লেগ মিড উইকেট দিয়ে কোনো শট খেলেন নাই, ওইভাবে প্রপার ক্রিকেটিং শট খেলেছেন। আপনার কথা আমার সচিন টেন্ডুলকারের কথা মনে করাই দিল যে একটা ম্যাচ তিনি কাভার ড্রাইভ খেলেন না। যাই হোক, বড় 7টা দল খেলবে বাংলাদেশ ছাড়া, সেইখানে লিটনকে বাংলাদেশ দল মিস করবে কিনা, মানে ওই অ্যাবিলিটি কারো আছে কিনা লিটনের কাজটা সে করে দিতে পারে? এখন তো মনে হচ্ছে করবে, এখন তো মনে হচ্ছে। কেন লিটন এইরকম যে ফ্লোতে আছেন, যেরকম ফ্লোতে আছেন, মানে যে লিটন কুমার দাসকে আমরা চিনি আসলে, সেই ফ্লোতে থাকা লিটন কুমার দাসকে অবশ্যই মিস না করার তো কোনো কারণ নাই। তবে আপনি যদি আমাকে 2-3টা দিন আগে জিজ্ঞেস করতেন, আমি বলবো যে না, হয়তো বা খুব বেশি ম্যাটার করে না। কারণ লিটনের একটা কমন জায়গা দেখছিলাম যে তার তো ক্লাস, টেম্পারমেন্ট সবই আমরা জানি, তার এক্সিকিউশন জানি, কিন্তু সমস্যার জায়গাটা ব্রেন ফেড হচ্ছিল বারবার। তাকে অফ স্ট্যাম্পের বাইরে প্রলুব্ধ করছিলেন, লেগ সাইডে খেলছিলেন। একটা মজার বিষয় বলে, আজকে তাসকিন যখন বোলিং করছিলেন, লিটনের জন্য কোনো ডিপ মিড উইকেট, কোনো ডিপ স্কোয়ার লেগ নেন নাই। এটা গেল 1 বছর 1.5 বছরের আন্দাজে একটা কমন ফ্যাক্টর যে লিটন ব্যাটিং আসবেন, ডিপ স্কোয়ার লেগ, ডিপ মিড উইকেট নেবেন। কেন নেন? তাসকিন নেন, কারণ তাসকিন জানেন, গতদিন থেকে দেখেছেন যে লিটন কোনো ম্যানুফ্যাকচার শট করছেন না। ইভেন আজকেও লিটন কোনো ম্যানুফ্যাকচার শট করবেন না। সো এই যে জায়গাটা অপোনেন্ট টিমও বুঝতে পেরেছে যে ওকে, লিটন তার ফর্মে ব্যাক করেছেন, তার ওই মানসিক জায়গার স্থিরতার জায়গাটা এটা ফেরত এসেছে। এটা কীভাবে এসেছে আমি জানি না, কারণ এই একটা জায়গায় মিসিং ছিল, যে ব্রেন ফেড হচ্ছিল। সেই ব্রেন ফেডটা লিটন কুমার দাস সামলে নিয়েছেন, ভালো টাচে আছেন। তানজিদ হাসান তামিমের কথা যদি বলি, দলে আছেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে, এই ইনিংসটা তাকে কতটা আত্মবিশ্বাস দিবে এবং বিপিএল এর পরবর্তী ম্যাচগুলো আছে, আসলে তাকে কতটা আত্মবিশ্বাসী করবে? অবশ্যই আত্মবিশ্বাসী করবে, যে কোনো সেঞ্চুরি অবশ্যই আত্মবিশ্বাসী করার মতো একটা ব্যাপার। তানজিদ তামিমের ক্লাস নিয়ে তো কখনোই কোনো সন্দেহের জায়গা ছিল না, কিন্তু টেকনিক্যাল বেশ কিছু জায়গায় বেশ কিছু প্রবলেমের জায়গা ছিল। যেমন একটু গায়ের দিকে আসা শর্ট অফ লেন্থের বলগুলোর এগেনস্টে তানজিদ তামিমকে সবসময় দেখা গেছে খুবই আনকমফোর্টেবল। আজকেও কিছু কিছু ফেজে তাকে আনকমফোর্টেবল মনে হচ্ছিল। এবং সেই সঙ্গে রাজশাহীর যে বোলিং কোয়ালিটির জায়গাটা, সেই বোলিং কোয়ালিটির জায়গাটা খুব বেশি চ্যালেঞ্জ দেয় না অ্যাপার্ট ফ্রম তাসকিন আহমেদ। তারপরও তানজিদ যেহেতু এক্সিকিউশন করেছেন, যেটা হয় যে আপনি যখন ভালো শট এক্সিকিউশন করবেন, অপোনেন্ট টিমের বোলিং ভালো থাকুক বা খারাপ থাকুক, আপনার যখন এক্সিকিউশনটা হবে, মাসেল মেমোরিটা বেশ ভালো গ্রো আপ করবে এবং আপনি টাচে থাকবেন, আপনি বলকে ফুটবলের মতো দেখবেন। আশা করছি তানজিদ তামিম বলকে ফুটবলের মতো দেখবেন। তবে আগামী দিনগুলোতে এটা অপেক্ষা করছে যে আরেকটু চ্যালেঞ্জিং যে ডেলিভারিগুলো তিনি ফেস করবেন, সেগুলোতে কিভাবে তিনি ডিল করেন, সেটাই আসলে দেখার বিষয় থাকবে। আসামি ভাই, একটা জিনিস বলে রাখি, আপনি তো বিডি ক্রিক টাইমে কাজ করছেন পার্ট টাইম হিসেবে। বিডি ক্রিক টাইম 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের ডান প্রান্তে আছে। আমি নিশ্চিত আপনি সাবস্ক্রাইব করেছেন। ভাবে কি করেছে?
হ্যাঁ, করেছে। সেটা একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং আমার কাছে মনে হয় যে বিডি ক্রিক টাইম যখন থেকে শুরু করেছিল সেই সময় থেকেই করা, আমাদের পারিবারিকভাবে সবারই করা। কারণ ডেফিনিটলি আমি যখন কোনো নিউজ সোর্স, সবসময় তো নিউজের সঙ্গে থাকা সম্ভব হয় না, কিন্তু ওই যে স্ক্রল করতে গিয়ে যখন সামনে চলে আসে সেখান থেকে হয়তো অথেন্টিক সংবাদগুলো যখন প্রত্যাশা করি, বিডি ক্রিক টাইম একটা অন্যতম পছন্দের তালিকার শীর্ষে থাকে। ভাই আগামীকাল পিএসএল এর ড্রাফট কোন কোন বাংলাদেশি দল পেতে পারে? আপনার কি মনে হয় কোনো বাংলাদেশের সাথে কথা হয়েছে কিনা, বা আপনি কিছু জানতে পেরেছেন কি? তাসকিন আহমেদের ব্যাপারটা নিয়ে আমরা সবাই জেনেছি, যেমনটা ক্রীড়াঙ্গনে কথা হচ্ছে যে তাসকিন আহমেদ দুটা ফ্র্যাঞ্চাইজি থেকে তাকে নেওয়া হতে পারে। ইনফ্যাক্ট ইজাজ আহমেদ যে ফ্র্যাঞ্চাইজিটার সঙ্গে কাজ করবেন সেখান থেকে বেশ ইচ্ছা রয়েছে, এমনটা জানা গেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আর কারো ব্যাপারে এখন পর্যন্ত কোনো অথেন্টিক খবর নেই। কিন্তু আপনি টেকনিক্যাল জায়গা থেকে যদি বলেন, নাহিদ রানা, তার একটা ভালো সম্ভাবনার জায়গা আছে। বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আপনি যদি চিন্তা করেন, তানজিম সাকিব, তারও একটা ভালো সম্ভাবনা আছে। গ্লোবাল টি20তে খেলেছেন একটা ফ্র্যাঞ্চাইজি রয়ে। বাংলাদেশের প্রেক্ষাপট থেকে লিটন এখন যেরকম ফর্মে আছেন, তারও একটা বেশ ভালো সম্ভাবনা তৈরি হতে পারে। আরেকটা জায়গা আমার কাছে মনে হয় যে সাব্বির, যেহেতু লাস্ট টি10 খেলে এসেছেন, তার ওই কমিউনিকেশনের জায়গাটাও বেশ ভালো আছে। এবং এবারের বিপিএলে যেভাবে ব্যাটিং করছেন, এইভাবে কিন্তু খুব কম ব্যাটার ব্যাটিং করতে পারেন। আপনি ইনিংস খুব ছোট ইনিংস, কিন্তু আমরা যখন অ্যানালিস্ট থাকি আমরা কয়েকটা বিষয় খেয়াল করি, তার মধ্যে সাব্বিরের ব্যাটিং যেরকম সলিড বেইজে ব্যাটিং করছেন, তিনি যদি আউটও হয়ে যান, ধরেন আজকে যদি ছক্কা নামের আউটও হতেন, আমি বলতাম যে সলিড বেইজে ব্যাটিং করছেন, পেছনের পায়ের ব্যালেন্সটা এত শক্ত। এইভাবে আসলে জায়গায় দাঁড়িয়ে ব্যাটিং করতে খুব কম ব্যাটারের ফ্লোতে দেখা যায়, সাব্বিরের আগে ছিল না। আমার সঙ্গে সাব্বিরের কথা হয়েছে, গত রাতেও টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়েই কথা বলছিলাম। খুব বেশ কয়েকটা টেকনিক্যাল জায়গায় সাব্বির কাজ করেছেন, ওয়েট বল নিয়ে কাজ করেছেন এবং অনেকগুলো বিষয়ে কাজ করেছেন, কিন্তু সেটার এক্সিকিউশনটা দেখার অপেক্ষায় আমরা আসলে ছিলাম। কারণ যতই আপনি কাজ করেন না কেন, সেটার এক্সিকিউশন যদি প্রপার না হয়, তখন তো আসলে সেটা নিয়ে ভালো বলা যাবে না। বাট এই টুর্নামেন্টে মনে হয়েছে যে সাব্বির এক্সিকিউশনটা ভালো করেছেন। তাসকিনের আইপিএল কন্ট্রাক্ট নিয়ে একটা আলোচনা শুনেছি, এবং আপনিও একটা ডিসকাশন আমি শুনছিলাম সেদিন। আইপিএল যাওয়ার তাসকিনের সম্ভাবনা কতটুকু, এবং আপনার সাথে এই ব্যাপারে কোনো রকম কথাবার্তা হয়েছে কিনা? তাসকিন, যেহেতু আপনি কমেন্ট্রি করেন, মাঠে হয়তো আপনার দেখা হয়। এবার বিপিএল তাসকিনের সঙ্গে দেখা আমার দুইটা জায়গায় হয়েছে। একটা হচ্ছে এইখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, নিচ থেকে আমি জাস্ট প্র্যাকটিসটা দেখছিলাম, তখন একটা হাই হ্যালো হয়েছে। আর একবার যখন পিচ দেখতে গিয়েছিলাম, তখন একবার হাই হ্যালো হয়েছে মাঠে টসের আগে। সো এই ব্যাপারে তাসকিনের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কথা হয়নি, কিন্তু এরকম কথা শোনা যাচ্ছে, সংবাদ মাধ্যম হোক কিংবা সব জায়গাতে হোক, খুব অথেন্টিক জায়গা থেকে এরকম শোনা যাচ্ছে যে এরকম একটা ইচ্ছে পোষণ লখনৌ সুপার জায়ান্টস থেকে নাকি করা হয়েছে, এবং শ্রীরাম সেই জায়গাটায় আছেন, হয়তো বা সেই কমিউনিকেশনের জায়গা থেকে একটা ব্যবহার হবে। এবং এই মুহূর্তে আপনি যদি বাংলাদেশের ক্রিকেট অঙ্গন থেকে একজনকে বলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বা আইপিএলের মতো মঞ্চে খেলার মতো যোগ্যতা আছে, সেটা তাসকিন আহমেদ, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো যে কোনোভাবে সেই সম্ভাবনা হতে পারে। একদম লাস্ট প্রশ্ন সামি ভাই, জিসান আলম আগের ম্যাচে দারুণ পারফর্ম করলেন, দারুণ একটা ইনিংসও খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে। আজকে তিনি স্কোয়াডে না, একাদশে ছিলেন না। এটার কারণ কি হতে পারে? কোনো কারণ কি আপনারা পেয়েছেন কিনা? আমি কোনো কারণ খুঁজে পাইনি জিসান আলমকে না রাখার। জিসানের ব্যাটিং যদি আপনি ধরেন যে ঠিক আছে, জিসান ব্যাটিংয়ে খুব বেশি আস্থার প্রতিদান দিতে পারেন না। জিসানের বোলিংটা 4 ওভার সুপার বোলিং করেছেন জিসান। বিশেষ করে জিসানের মতো একজন প্লেয়ার থাকা মানে, আমি তো খুব অবাক হয়েছি। আমি জিসানের সঙ্গে 2022 সালে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ খেলেছিলাম। আমার জিসানের বোলিং সম্পর্কে এই ধারণাটা ছিল না। জিসান নতুন বলে এত ভালো বোলিং করতে পারে, এটা খুব রিসেন্টলি জিসান এটা বিল্ড আপ করেছেন। তবে আমার কাছে মনে হয় যে জিসানের মতো প্লেয়ারকে যে কোনো টিমে রাখতে চাইবে, এই কারণে জিসানের নতুন বলে পাওয়ার প্লেতে আপনার মেইন বোলারদের বোলিংয়ের জায়গাগুলো জিসান অনেকাংশে কাট অফ করে দিতে পারেন, অর্থাৎ অপশনটা হাতে থাকে। আর ব্যাটিংয়ের জায়গাটা তো তাকে দেখছি আমরা আস্তে আস্তে ফ্লোতে আসছেন, একটা ইনভেস্টমেন্টের জায়গাও আছে। আই হ্যাভ নো ক্লু কেন রাজশাহী টিম সেই জায়গাটায় জিসান আলমকে দলে রাখে না। কারণ রাজশাহী টিমের যে বোলিং কম্বিনেশন, সেই বোলিং কম্বিনেশন বিবেচনা করলেও তো আসলে 20 ওভারের অপশন থাকে না। সেখানে জিসানের মতো এরকম অলরাউন্ডারই আমি ধরতে পারি এখন, যদিও জিসান এখনও প্রমাণিত না অলরাউন্ডার হিসেবে, কিন্তু যে সার্ভিসটা জিসান বোলিংয়ে দিয়েছে, আমার কাছে তো মনে হয় যে তাকে না রাখার আসলে কোনো কারণ নেই। সামি ভাই যেমনটা বলছিলেন, আসলে এমন অনেক প্রশ্নই থাকে যার আসলে কোনো উত্তর থাকে না। সেই সব উত্তরগুলো আমরা প্রতি এপিসোডে খোঁজার চেষ্টা করব। সেই জন্য আপনাকে বিডি ক্রিক টাইমে অবশ্যই চোখ রাখতে হবে, বিডি ক্রিক টাইমের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। বাহ, প্রত্যয় বিডি ক্রিক টাইম।